Hello friends, with love and respect, you are all cordially welcome back to my YouTube channel. Friends, আজকে আমি তোমাদেরকে সনেট পড়াবো। সো সনেট পড়তে গেলে আমাদের বেসিক একটা আইডিয়া থাকা দরকার যে সনেট কি বা হু ইজ দ্য ফার্স্ট ইনভেন্টর অফ সনেট, অর্থাৎ কে ফার্স্ট সনেটটা ক্রিয়েট করেছেন। সেকেন্ডলি আমাদের জানা দরকার ফ্রম হোয়ার সনেট ইজ কাম, বর হোয়াট ইজ দ্য সোর্স অফ সনেট, সনেটের সোর্সটা কী সেটা আমাদের জানা দরকার। থার্ডলি আমাদের জানা দরকার ভেরিয়াস ফিচার্স অফ সনেট, অর্থাৎ একটা সনেটে কী কী বৈশিষ্ট্য থাকে বা একটা সনেট লিখতে গেলে কী কী দরকার হয় সেগুলো আমাদের জানা দরকার। অ্যান্ড ফোর্থলি ডেফিনেশন অফ সনেট, অর্থাৎ সনেট কাকে বলে সেটা আমাদের জানা দরকার। অ্যান্ড লাস্টলি যে টাইপস অফ সনেট, সনেটকে কয় ভাগে ভাগ করা যায় বা টু মোস্ট রিনাউন্ড সনেট ফর্ম হুইচ আর মোস্টলি ইউজ ইন আওয়ার লিটারেচার, অর্থাৎ আমাদের লিটারেচারে, আমাদের ইংলিশ লিটারেচারে কোন কোন সনেট ফর্মগুলো খুব বেশি প্রচলিত সেই সনেটগুলো আমরা জেনে নেব। সো ফ্রেন্ডস, আমরা ফার্স্টে যে হু ইজ দ্য ফার্স্ট ইনভেন্টর অফ সনেট এটা সম্পর্কে আমরা জেনে নিই। সো Giacomo da Lentini, he was an Italian poet. He belongs to 13th century's era. He is credited the first inventor or creator of sonnet. He called his sonnet sonetto. He wrote 41 sonetto and his special rhyme scheme is ABAB, ABAB, CDE, CDE. So friends, Giacomo da Lentini তিনি হলেন একজন ফার্স্ট, অর্থাৎ এই সনেটটা ফার্স্ট তিনি ক্রিয়েট করেছেন এবং তার যে রাইম স্কিমটা হলো এবি 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 সিডিই সিডিই, এবং তিনি তার সনেটটাকে সনেত্য নামে পরিচিত করেছিলেন এবং সনেত্য বলেই প্রত্যেকটা সনেটকে তিনি সনেত্য পরিচিত করেছিলেন। সো ফ্রেন্ডস, এটা হলো ইনভেন্টর অর্থাৎ ফার্স্ট ইনভেন্টর অফ সনেটটা গেল। এরপর আমি তোমাদের ফ্রম হোয়ার সনেট ইজ কাম বা হোয়াট ইজ দ্য সোর্স অফ সনেট, সনেটটা কোথা থেকে এসছে বা কোন ওয়ার্ড থেকে এসছে সেটা জানাবো। সো সনেট ইজ অ্যান ইটালিয়ান ওয়ার্ড, ইট কামস ফ্রম দ্য গিয়াকোমো দ্য লেন্টিনিজ সনেত্তো, অর্থাৎ গিয়াকোমো লেন্টিনিজ সনেত্তো থেকে এই সনেট ওয়ার্ডটা এসছে। অ্যান্ড দ্য ওয়ার্ড সনেত্তো মিনস লিটিল সং, অর্থাৎ ছোট্ট একটা সং, গানকে বোঝানো হয়েছে। সো এরপর আমরা থার্ডলি ভেরিয়াস ফিচার্স অফ সনেট, অর্থাৎ একটা সনেটের কী কী ফিচার্স কী কী বৈশিষ্ট্য থাকে সেটা আমরা জানবো। ফার্স্টলি এ পোয়েম অফ 14 লাইন্স, 14টা লাইনের কবিতা হবে। এ টাইপ অফ রিলিক পোয়েম, এটা এক ধরনের গীতি কবিতা থাকবে, একটা গীতি বা সুর থাকবে। রিটিন ইন আইম্বিক পেন্টামিটার, আইম্বিক পেন্টামিটার, রিটিন ইন আইম্বিক পেন্টামিটার। আইম্বিক হলো একটা মিটার বা ফুট, একটা সেন্টেন্সে 5টা ফুট হবে এবং 5টা ফুটের ফার্স্ট একটা যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের সেকেন্ড সিলেবেলের উপরে স্ট্রেস পড়বে, এটাই হলো আইম্বিক পেন্টামিটারের রুলস। ওকে, তো প্রত্যেকটা সেন্টেন্স 14টা লাইন যে থাকবে সেই 14টা লাইন আইম্বিক পেন্টামিটারে লেখা হবে, যেটার মধ্যে সিঙ্গেল থটস, ইমোশন অ্যান্ড সিচুয়েশন থাকবে আর স্পেশাল রাইম স্কিম হবে। ওকে, সো এরপর আমরা ডেফিনেশন অফ সনেট, সনেটের ডেফিনেশনটা কী হবে সেটা আমরা দেখে নিই। যে সনেট ইজ এ টাইপ অফ রিলিক পোয়েম, সনেটটা হবে একটা টাইপ অফ রিলিক পোয়েম, একটা গীতি কবিতা কনসিস্টিং ইন 14 লাইন্স, যেটার মধ্যে 14টা লাইন থাকবে। ইউজুয়ালি সাধারণত রিটিন আইম্বিক পেন্টামিটার, এটা অবশ্যই আইম্বিক পেন্টামিটারে লেখা হবে। ফোকাসিং অন, এটা কি ফোকাস করবে? অন সিঙ্গেল থট, ইমোশন অন সিচুয়েশন, একটা সিঙ্গেল থটের ওপর ফোকাস করবে, ইমোশনের সিচুয়েশনের উপরে। বিসাইড এছাড়াও ইট স্পেশাল রাইম স্কিম, এটা একটা স্পেশাল রাইম স্কিম থাকবে। ওকে, সো ফ্রেন্ডস, এরপর আমরা টু মোস্ট রিনাউন্ড সনেট ফর্ম হুইচ আর মোস্টলি ইউজ ইন আওয়ার লিটারেচার, এটা আমরা জেনে নেব। ঠিক আছে, দেয়ার আর টু টাইপস অফ সনেট, ওয়ান ইজ পেত্রাকান or Italian sonnet and another is উইলিয়াম শেক্সপিয়ার সনেট আর ইংলিশ সনেট। ওকে, সো সনেটকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি, একটা পেত্রাকান সনেট ইটালিয়ান সনেটে আর একটা উইলিয়াম শেক্সপিয়ার সনেট বা ইংলিশ সনেট বলতে পারি। এই দুটো সনেটই আমাদের ইংলিশ লিটারেচারে বেশি প্রচলিত। সো এখানে পেত্রাক আলাদাভাবে সনেটের ফর্মটা লিখেছেন এবং উইলিয়াম শেক্সপিয়ার আলাদাভাবে ডিভিশন করেছেন, 14টা লাইনে লিখেছেন তাদের চতুর্দশপদী কবিতা, কিন্তু আলাদা আলাদা ডিভিশনে। সো ফার্স্টলি আমরা পেত্রাকান সনেট ও ইতালিয়ান সনেটের আমরা পেত্রাকের ডিভিশনটা দেখে নিই, তার সনেট লেখার ফর্মটা। তিনি 14টা লাইনকে কীভাবে ভাগ করেছেন দেখো। 8 + 6 = 14, অর্থাৎ ফার্স্ট 8 লাইন ইজ কল্ড অক্টেভ অ্যান্ড সেকেন্ড 6 লাইন ইজ কল্ড সেস্টেজ। দেয়ার ইজ এ ডিভিশন, দেয়ার ইজ এ মিডিল চেঞ্জ। ওকে, অ্যান্ড দিস মিডিল চেঞ্জ ইজ কল্ড ভল্টা অর টার্ন। ওকে, অক্টেভ ফার্স্ট 8 লাইন হচ্ছে প্রথম 8টা লাইন অক্টেভ বলা হবে এবং সেকেন্ড যে 6 লাইন যেটা থাকবে সেটা সেস্টেজ বলা হবে, এবং 8 এবং 6 লাইনের মাঝে যে মিডিল চেঞ্জটা থাকবে সেই চেঞ্জটাকে ভল্টা বা টার্ন বলা হবে। ওকে,
সো পেত্রাকেরও এখানে রাইম স্কিম, একটা স্পেশাল রাইম স্কিম আছে। সেই রাইম স্কিমটা হলো AB VA AB BA CD CD CD। ওকে, সো ফ্রেন্ডস তোমরা আশা করি বুঝতে পেরেছো। যখন আমরা পেত্রাকের সনেট পড়বো তখন তোমরা এই রাইম স্কিমটা খুব সহজেই বুঝতে পারবে। সো ফ্রেন্ডস এরপর আমরা উইলিয়াম শেক্সপিয়ার অর্থাৎ ইংলিশ সনেটের 14টা লাইন কীভাবে ভাগ করেছেন সেটা আমরা জেনে নিই। শেক্সপিয়ার তার সনেটটাকে ভাগ করেছেন 4 + 4 + 4 + 2 = 14। অর্থাৎ ফার্স্ট 4 লাইন ইজ কল্ড ফার্স্ট কোয়ার্টেন্ট, সেকেন্ড 4 লাইন ইজ কল্ড সেকেন্ড কোয়ার্টন, অ্যান্ড third 4 line is called third quatrain, and last 2 line is called concluding couplet or final couplet. Okay, so there is also a special rhyme scheme. This special rhyme scheme is AB AB CD CD EF EF GG. ফুল কনসেপ্ট অফ শেক্সপিয়ারিয়ান সনেট সম্পর্কে পড়াবো। সো ফার্স্টলি আমরা উইলিয়াম শেক্সপিয়ারের টাইম স্প্যানটা একটু জেনে নিই। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন স্ট্যাফোর্ড আপন অ্যাভন অন 23rd April 1564 and died in 23rd April 1616। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার 1564 খ্রিস্টাব্দে 23শে এপ্রিল স্ট্যাফোর্ড আপন অ্যাভনে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি 23শে এপ্রিল 1616 খ্রিস্টাব্দে তিনি কিন্তু স্ট্যাফোর্ড আপন অ্যাভনেই কিন্তু মারা যান বা পরলোক গমন করেন। সো উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন বা তার অবদান কতখানি আমাদের এই পুরো বিশ্বে সেটা আমরা জেনে নিই। সো উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন ইংলিশ লিটারেচার। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন বিখ্যাত ড্রামাটিস্ট অর্থাৎ বিখ্যাত নাট্যকার ইন ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংরেজি সাহিত্যে তিনি একজন বিখ্যাত নাট্যকার ছিলেন। হি বিলংস টু দ্য এলিজাবেথিয়ান এরা অ্যান্ড হি অলসো বিলংস টু দ্য জেকোবিয়ান এরা ইন ইংল্যান্ড। অর্থাৎ সে কোন শাসনের অধিবাসী ছিলেন বা কোন টাইমের অধিবাসী ছিলেন না, যখন কুইন এলিজাবেথ ইংল্যান্ডের রানী ছিলেন তখন কিন্তু শেক্সপিয়ার সেই ইংল্যান্ডের অধিবাসী ছিলেন, এবং যখন জেকোবিয়ান এরা অর্থাৎ জেকোবিয়ান এরাটা হলো জেমস দি ফার্স্টের অধীনে ছিল। সো যখন জেকোবিয়ান এরাটাও চলছিল সেই টাইমেও কিন্তু শেক্সপিয়ার ছিলেন। দাস হিজ সনেট অফেন কল্ড অ্যাজ অ্যান এলিজাবেথিয়ান সনেট অর ইংলিশ সনেট অর দ্য শেক্সপিয়ারিয়ান সনেট। সেই জন্যই আমরা কি বলতে পারি না, তার সনেটটাকে আমরা এলিজাবেথিয়ান সনেট বলতে পারি, কারণ তিনি এলিজাবেথিয়ান এরাতে বিলংস করতেন এবং বেশিরভাগ প্রত্যেকটা সনেটেই কিন্তু তিনি এলিজাবেথিয়ান এরাতে বিলংস করার সময় কিন্তু লিখেছিলেন। তাই আমরা তার সনেটটাকে এলিজাবেথিয়ান সনেট অবশ্যই আমরা বলতে পারি। তাছাড়াও আমরা ইংলিশ সনেট নামেও আমরা এটাকে বিবেচিত করতে পারি, কিংবা শেক্সপিয়ারিয়ান সনেট হিসেবেও আমরা এটাকে বিবেচিত করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে শেক্সপিয়ারের সনেটকে আমরা কি বলতে পারি, এলিজাবেথিয়ান সনেট বলতে পারি বা ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট। ওকে, সো ফ্রেন্ডস আমরা নেক্সট প্যারায় যাই। নেক্সট প্যারায় দেখো আমি কি লিখেছি যে শেক্সপিয়ার ওয়াজ ভেরি মাচ ইনফ্লুয়েন্স বাই পেত্রাক টু রাইট সনেট। অর্থাৎ শেক্সপিয়ার ভেরি মাচ ইনফ্লুয়েন্স মানে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছেন বা অনেক বেশি ইন্সপিরেশন নিয়েছেন কার থেকে না, পেত্রাকের কাছ থেকে, টু রাইট সনেট। অর্থাৎ সনেট লেখার ক্ষেত্রে শেক্সপিয়ার কিন্তু পেত্রাকের কাছ থেকে আইডিয়া নিয়েছেন, কিন্তু শেক্সপিয়ার কি করেছেন না, শেক্সপিয়ার he changes his rhyme scheme and invent a new poetic genre of sonnet। অর্থাৎ শেক্সপিয়ার কিন্তু একটা তার যে রাইম স্কিম অর্থাৎ পেত্রাকের রাইম স্কিম তোমরা দেখবে যে ABBA CD CD CD। ওকে, অর্থাৎ পেত্রাক কিন্তু তার সনেটটাকে দুটো স্ট্যান্ডায় ভাগ করেছেন। অর্থাৎ ফার্স্ট 8 লাইন ইজ কল্ড অক্টেভ অ্যান্ড সেকেন্ড 6 লাইন ইজ কল্ড সেস্টেজ। ওকে, কিন্তু শেক্সপিয়ার কিন্তু এখানে তার সনেটটাকে অন্যভাবে প্রেজেন্ট করছেন। অর্থাৎ তিনি এখানে কিন্তু তার সনেটটার যে ডিভিশন এই 14টা লাইন, সেই 14টা লাইন কিন্তু আলাদাভাবে তৈরি করেছেন এবং রাইম স্কিমও কিন্তু অন্যভাবে লিখেছেন। সেই জন্যই আমি এখানে কিন্তু বলেছি যে হি চেঞ্জেস হিজ রাইম স্কিম অ্যান্ড ইনভেন্ট আ নিউ পোয়েটিক জনরা অফ সনেট। ওকে, হি রোড টোটাল 154 সনেট, সে টোটাল হচ্ছে 154টি সনেট লিখেছেন। অ্যান্ড টু রাইট সনেট শেক্সপিয়ার বিকামস দ্য ওয়ার্ল্ড ফেমাস ন্যাশনাল পোয়েট। এই সনেট লেখার জন্য শেক্সপিয়ার কিন্তু এই পুরো বিশ্বের একজন ওয়ার্ল্ড ফেমাস ন্যাশনাল পোয়েট হিসেবে বিবেচিত হয়েছেন। অর লিটারারি কল্ড হিম দ্য বার্ড অফ অ্যাভন, এবং তাকে লিটারারি সবাই মানে এই লিটারেচারের পুরো ক্রিটিক সবাই কিন্তু তাকে বার্ড অফ অ্যাভন হিসেবে পরিচিত করেছিলেন। হাউএভার
দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ শেক্সপিয়ারিয়ান সনেট। যাই হোক, এই শেক্সপিয়ারিয়ান সনেটের যে ফিচার্স অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স বা শেক্সপিয়ার তার সনেটগুলোকে সনেটগুলো প্রত্যেকটা সনেট কীভাবে লিখেছেন বা কীভাবে ডিভিশন করেছেন সেগুলো আমরা জেনে নেব। কিন্তু তার আগে আমি বলে রাখি এই সনেট সম্পর্কে, সনেট কাকে বলে, সনেটের যে ডেফিনেশন সেটা কিন্তু আমি আবার আমার আগের ভিডিওতে আলোচনা করেছি। তোমরা প্লিজ ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিও, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, আমি এখানে কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেট অর্থাৎ শেক্সপিয়ারের সনেটের যে ফিচার্সগুলো, ক্যারেক্টারিস্টিকগুলো সেগুলো কিন্তু এখানে আমি আলোচনা করছি। সো লেটস স্টার্ট। ফার্স্টের যে ফিচার্স সেটা কী হবে, শেক্সপিয়ারের যে সনেটটা হবে বা যে সনেটটা লিখেছেন সেটা কটা লাইনে লিখেছেন। যে ফার্স্টেই দেখো আমি পয়েন্টে বলেছি যে কনসিস্টিং অফ 14 লাইনস, অর্থাৎ শেক্সপিয়ার যে সনেটটা লিখেছেন সেই সনেটটা কিন্তু অবশ্যই 14টা লাইনেরই হবে। এবং সেকেন্ডে দেখো কী বলেছি না, দিস 14 লাইনস আর ডিভাইডেড ইন্টু 4 সাব গ্রুপস, অর্থাৎ এই যে 14টা লাইন সেটা কিন্তু ডিভাইড ইন্টু 4 সাব গ্রুপস, অর্থাৎ 4টে প্যারাতে কিন্তু এখানে ভাগ করা হয়েছে। সেই 4টে প্যারা কীরকম না 4 + 4 + 4 + 2 = 14, অর্থাৎ এখানে 4টে প্যারা হবে টোটাল, কিন্তু ফার্স্ট প্যারাটা 4টে লাইন হবে, সেকেন্ড যে প্যারাটা হবে সেটাও 4টে লাইন, থার্ড প্যারাটা 4টে লাইন হবে, কিন্তু লাস্টের যে প্যারাটা হবে সেটা কিন্তু 2টো লাইনের হবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো এরপরে আমরা থার্ড পয়েন্টটা দেখে নিই যে শেক্সপিয়ারের সনেটে আর কী কী ফিচার্স আছে। দেখো আমি কিন্তু এখানে বলেছি যে এটা কিন্তু 4টে সাবগ্রুপসে ভাগ করা যায় বা 4টে সাবগ্রুপসে ভাগ করা হয়। সো এখানে দেখো থার্ড পয়েন্টটা দেখো, দ্য ফার্স্ট 3 সাবগ্রুপস হ্যাভ 4 লাইনস ইচ, অর্থাৎ এখানে যে 3টে যে সাবগ্রুপস আছে সেই 3টে সাবগ্রুপসে কিন্তু অবশ্যই 4টে করে লাইন থাকবে। অ্যান্ড দ্য ফার্স্ট 3 সাবগ্রুপস আর নেম দ্য কোয়ার্টেন, অর্থাৎ প্রথম যে 3টে প্যারা থাকছে বা সাবগ্রুপস থাকছে সেই সাবগ্রুপসটা কিন্তু আমরা কোয়ার্টেন বলবো। অর্থাৎ শেক্সপিয়ার তার ফার্স্ট 3টে যে সাবগ্রুপস আছে সেই 3টে সাবগ্রুপসকে কিন্তু তিনি কোয়ার্টেন বলেছেন। সেই জন্য আমরা কি বলতে পারি না, দ্য ফার্স্ট 4 লাইন ইজ কল্ড দ্য ফার্স্ট কোয়ার্টেন, দ্য সেকেন্ড 4 লাইন ইজ কল্ড সেকেন্ড কোয়ার্টেন, অ্যান্ড দ্য থার্ড 4 লাইন ইজ কল্ড থার্ড কোয়ার্টেন। ওকে, সো আমরা প্রথম 3টে সাবগ্রুপসকে ফার্স্ট কোয়ার্টেন, সেকেন্ড কোয়ার্টেন এবং থার্ড কোয়ার্টেন বলবো। এবং এরপর দেখো আমি 4 নাম্বার প্রায় কী আলোচনা করেছি, অ্যান্ড দ্য লাস্ট 2 লাইন ইজ কল্ড দ্য ফাইনাল কাপলেট অর কনক্লুডিং কাপলেট অর হিরোইক কাপলেট, অর্থাৎ শেক্সপিয়ার যে লাস্টের দুটো যে লাইন আছে, যেটা লাস্ট যে সাবগ্রুপস যেটা পড়ছে সেটাতে 2টো লাইন, সো সেই 2টো লাইনকে কিন্তু আমরা এখানে ফাইনাল কাপলেট বলবো। অর্থাৎ শেক্সপিয়ার কিন্তু ফাইনাল কাপলেট বলেছেন বা কনক্লুডিং কাপলেটও বলেছেন এবং হিরোইক কাপলেটও বলেছেন। কিন্তু তোমরা আমাকে এখানে কোশ্চেন করতে পারো যে এটা কেন হিরোইক কাপলেট কেন বললো বা ফাইনাল কাপলেট বা কেনই বা বললো। সো এটার উত্তরে আমি বলবো যে দ্য লাস্ট 2 লাইনস অফ শেক্সপিয়ারিয়ান সনেট আর অফেন সামারাইজ দ্য পোয়েম অ্যাজ আ হোল, অর্থাৎ শেক্সপিয়ার কিন্তু তার সনেটে ফার্স্টে কিন্তু 3টে সাবগ্রুপস করেছেন, কিন্তু 3টে সাবগ্রুপসের মধ্যে তিনি কি বলতে চেয়েছেন সেই পুরো থিমটা কিন্তু এই লাস্টের 2টো যে লাইন থাকে সেই 2টো লাইনে কিন্তু সামারাইজ করে বলে দেন যে তিনি তার পোয়েমে কি বলতে চেয়েছেন। ওকে, যখন আমরা পোয়েমটা পড়বো তখন আরও ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো সেই জন্যই আমি বললাম যে দ্য লাস্ট 2 লাইনস অফ শেক্সপিয়ারিয়ান সনেটস আর অফেন সামারাইজ দ্য পোয়েম অ্যাজ এ হোল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এইগুলো 4টে হচ্ছে পয়েন্ট, এবং ফিফথ পয়েন্টটা আমরা দেখে নিই। এটাও হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা শেক্সপিয়ারিয়ান সনেটে আমরা দেখি। এটা দেখো কি না, রাইম স্কিম। দ্য রাইম স্কিম ইজ AB AB CD CD EF EF GG, অর্থাৎ শেক্সপিয়ার কিন্তু তার সনেটে কিন্তু একটা আলাদা ধরনের রাইম স্কিম তৈরি করেছেন, যেটা হলো AB AB CD CD EF EF GG। তোমরা এই রাইম স্কিমটা কীভাবে বুঝবে? দেখো আমি এখানে সনেট 18 পোয়েমটা নিয়েছি, এটা থেকে তোমরা বুঝতে পারবে রাইম স্কিমটা কীভাবে নেওয়া হয়েছে বা রাইম স্কিম কীভাবে করা হয় সেটা তোমাদের ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে। সো দেখো এখানে পোয়েমে বলেছে যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অর্থাৎ ফার্স্ট লাইনটাকে কিন্তু আমাদেরকে এ ধরতে হবে। ওকে, সামার্স ডে অর্থাৎ ডে। দেখো ফার্স্টে আমি ডে, এখানে ফার্স্ট লাইনটাকে আমি এ ধরলাম, এবং সেকেন্ড যে লাইনটা আছে যে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, এটাকে কিন্তু আমি বি ধরলাম।
ওকে, এরপর বি আসে, বি এর পর সি ডি আসে, কিন্তু এখানে দেখো এখানে সিকোয়েন্সটা একটু আলাদা। অর্থাৎ রাইম স্কিমের ক্ষেত্রে ফার্স্টে দেখো এখানে শেক্সপিয়ার লিখেছেন সামার্স ডে, অর্থাৎ এই সেন্টেন্সের লাস্টে কিন্তু ডে আছে। এবং দেখো তোমরা থার্ড লাইনে কি নোটিস করেছো, এখানে কিন্তু মে লেখা আছে। অর্থাৎ ডে এবং মে দুটোর প্রোনাউন্সিয়েশনে কিন্তু সিমিলারিটিস আছে, অর্থাৎ সদৃশ্য আছে, সেই জন্য কিন্তু এটাও এ হবে। ওকে, এবং দেখো টেম্পারেটের সাথে ডেটের মিল আছে, সেই জন্য সিকোয়েন্স অনুযায়ী সাজালে তার রাইম স্কিমটা হবে কি না এ বি এ বি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি এখানে কিন্তু লিখে দিয়েছি যে ফার্স্ট লাইন ইজ ইকুয়াল টু থার্ড লাইন ইজ ইকুয়াল টু এ, এটা কিন্তু আমরা এ ধরবো কারণ ডে এবং মেয়ের সিমিলারিটিস আছে, তাই এ ধরেছি। এবং টেম্পারেট অর্থাৎ সেকেন্ড লাইন অ্যান্ড ডেট ফোর্থ লাইন, এই দুটো লাইনকে কিন্তু আমরা বি ধরবো, কিন্তু সিকোয়েন্স অনুযায়ী সাজালে এ বি হয়। ওকে, এইভাবে কিন্তু আমরা রাইম স্কিমটা খুঁজে নেব বা রাইম স্কিমটা বুঝে নেব। ঠিক সেভাবে সেকেন্ড কোয়ার্টেনেও কিন্তু তাই হয়েছে। ফিফথ লাইনে সাইন আছে লাস্টে এবং সেভেন্থ লাইনে ডিক্লাইন্স আছে, তাই এই দুটো সেম, তাই এই দুটোকে আমরা সি ধরেছি। এবং 6 এবং 8 লাইনেও কিন্তু ডিমড এবং আনট্রিমড আছে, এই লাইনটাকে কিন্তু আমি ডি ধরেছি, অর্থাৎ শেক্সপিয়ার কিন্তু এটাকে ডি ধরে করেছেন। সিকোয়েন্স অনুযায়ী সাজালে সেটা সিডি হবে। ওকে, এবং থার্ড কোয়ার্টারও সেম, অর্থাৎ থার্ড কোয়ার্টার দেখবে 9 যে লাইনটা রয়েছে সেটা কিন্তু ফেড আছে এবং 11 লাইনে সেড আছে, অর্থাৎ ফেড অ্যান্ড সেড প্রোনাউন্সিয়েশন একই, সেই জন্য কিন্তু এখানে ই ধরেছি। এবং 10 এবং 12 লাইনে কিন্তু অস্ট অ্যান্ড গ্রস্ট লাস্টে কিন্তু এই দুটো আছে, এই দুটোরে কিন্তু সিমিলারিটিস আছে, সেই জন্য এফ। সিকোয়েন্স অনুযায়ী সাজালে সেটা হয় ইএফ। ওকে, কিন্তু এখানে দেখো ফাইনাল কাবলেটে কিন্তু দুটো লাইন আছে, এই দুটো লাইনে তোমরা রাইম স্কিমটা কীভাবে নেবে না, রাইম স্কিমটা এখানে দেখো শেক্সপিয়ার কিন্তু ক্যান সি অ্যান্ড লাইভ টু দি, অর্থাৎ সি আর দি এই দুটোর উচ্চারণ অর্থাৎ প্রোনাউন্সিয়েশন কিন্তু একই, সেই জন্য কিন্তু এটাকে লাস্টে কিন্তু জি নিয়েছেন। ওকে, সো শেক্সপিয়ারের সনেট রাইম স্কিম ইজ কি, এই শেক্সপিয়ারের সনেটের রাইম স্কিমটা কি দাঁড়ালো না এ বি সিডি ইএফ জি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ফ্রেন্ডস, এরপর আমরা 6 পয়েন্টটা জেনে নিই। 6 পয়েন্টটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট একটা ক্যারেক্টারিস্টিক শেক্সপিয়ারে, সো সেটা কি আমরা জেনে নিই। অ্যান্ড দ্য মোস্ট প্রমিনেন্ট ক্যারেক্টারিস্টিক অফ শেক্সপিয়ারিয়ান সনেট ইজ দ্য ইউজ অফ আইএমবিক পেন্টামিটার, অর্থাৎ শেক্সপিয়ার তার সনেটগুলোতে কী ইউজ করেছেন না আইএমবিক পেন্টামিটার ইউজ করেছেন। ওকে, ইচ অফ 14 লাইন্স অফ শেক্সপিয়ারিয়ান সনেট ইজ কম্পোজ ইন আইএমবিক পেন্টামিটার। শুধু আইএমবিক পেন্টামিটারে লিখেছেন তা নয়, যে ইউজ করেছেন আইএমবিক পেন্টামিটার তা নয়, তিনি তার পোয়েমগুলো, তার যে সনেটগুলো আছে সেই সনেটের প্রত্যেকটা লাইনেই কিন্তু তিনি এই আইএমবিক পেন্টামিটার এই রুলসটা ফলো করেছেন। এটা কি আইএমবিক পেন্টামিটার না, আইএমবিক পেন্টামিটার হলো প্রজোডি যে আছে ইংলিশে, বাংলায় যেমন ছন্দ অলঙ্কার, সেরকম ইংরেজিতেও কিন্তু ছন্দ অলঙ্কার অর্থাৎ রেটরিক প্রজোডি আছে। এটা হলো আইএমবিক পেন্টামিটার হলো প্রসোডির যে ডাইসিলেবিক ফুট আছে সেই ডাইসিলেবিক ফুটের ভাগ। এখানে পেন্টামিটার এই জন্যই হবে, পেন্টা মানে 5 পেন্টা মানে এখানে ইংলিশে হচ্ছে 5, সেই জন্যই এখানে পেন্টামিটার বলা হচ্ছে। পেন্টামিটার এই জন্যই বলা হবে কারণ এখানে 5টা ফুট থাকবে, অর্থাৎ প্রসোডির যে ভাগ সেখানে কিন্তু এখানে 5টা মিটার থাকছে, সেই জন্য এটা পেন্টামিটার বলা হবে। সো আমরা এখানে ডেফিনেশনটা জেনে নিই যে আইএমবিক পেন্টামিটার কি সেটা জেনে নিই না। আইএমবিক পেন্টামিটার হুইচ মিনস আ লাইন contain 5 IMs or 5 metrical foot, 2 syllable pair in which the first syllable is unstressed and the second syllable is stressed। অর্থাৎ আইএমবিক পেন্টামিটার আমরা কি করে বুঝবো বা আইএমবিক পেন্টামিটার কাকে বলে না, আইএমবিক পেন্টামিটার হলে সে লাইনটায় কি হবে না 5টা মেট্রিক্যাল ফুট অর্থাৎ 5টা ভাগ থাকবে, যেটার মধ্যে দুটো করে সিলেবেল অর্থাৎ টোটাল 10টা সিলেবেল থাকবে, কিন্তু দুটো করে সিলেবেল থাকবে এবং 5টা মেট্রিক্যাল ফুটে ভাগ করা থাকবে। এবং যে দুটো সিলেবেল থাকবে সেই দুটো সিলেবেলের ফার্স্ট সিলেবেল যেটা সেটা আনস্ট্রেস অর্থাৎ সেটা কম জোর দিয়ে বলতে হবে, এবং সেকেন্ড যে সিলেবেলটা থাকবে সেটাকে স্ট্রেস অর্থাৎ জোর দিয়ে বলতে হবে। এটাই হলো আইএমবিক পেন্টামিটার। সো আমি দেখো তোমাদের কাছে উদাহরণ দিয়ে তুলে ধরেছি, সনেট 18 পোয়েমটাই তুলে ধরেছি। দেখো এখানে আমি ভাগ করেছি 4টে লাইন, ফার্স্ট 4টে লাইনকে, যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। আমরা যদি সিলেবেলে ভাগ করি যে শ্যাল আই
স্যালাইটা কিন্তু একটা ফুট হবে, ওকে। এবং কম্পেয়ারে যদি সিলেবেলে ভাগ করো সেখানে কিন্তু কম একটা সিলেবেল হবে এবং পেয়ার একটা সিলেবেল হবে, ওকে। এটা একটা ফুট হলো এবং দি একটা দির কিন্তু দেখো সিলেবেল কিন্তু নেই, দি একই হচ্ছে, একটাই সিলেবেল, টুটাও সেম। এবং এখানে দেখো এটা একটা সিলেবেল হলো, কিন্তু এখানে সামার্সের ক্ষেত্রে সিলেবেলে ভাগ করতে গেলে তোমরা জানো যে সামার্স অর্থাৎ সা একটা হচ্ছে এবং মার্স একটা হচ্ছে, সেহেতু এখানে সা এটা একটা ফুট হবে এবং মার্স দে একটা ফুট হলো, টোটাল এখানে দেখো 5টা ফুট হলো, ওকে। এবং ঠিক সেভাবেই দেখো দা ওয়ার্ড পরের লাইনগুলো কিন্তু আমি এখানে 5টা ফুটেই কিন্তু ভাগ করেছি এবং 5টা ফুটেই ভাগ হবে এটা। কিন্তু দেখো এখানে স্ট্রেসের খ্যানটা তোমরা তো বলতে পারো যে ফার্স্ট স্যালের খ্যানেও তোমরা স্ট্রেস দিতে পারো, কিন্তু আসলে তা নয়। তুমি যখন উচ্চারণ করবে বা বলবে কবিতাটা তখন কিন্তু তোমাকে এভাবেই পড়তে হবে যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার স্টে, অর্থাৎ তুমি কিন্তু ফার্স্টেরটা শ্যাল আই অর্থাৎ প্রথমেরটা স্ট্রেস দিলে সেকেন্ডেরটা স্ট্রেস দিলে না, সেটা কিন্তু মানায় না। এখানে আই বলতে তোমার ব্যক্তিত্বকে বোঝাচ্ছে, তোমার পার্সোনালিটিকে বোঝাচ্ছে, তোমাকে একটা জোর দিয়ে বলতে হবে। অর্থাৎ এখানে কিন্তু তিনি আয়াম্বিক পেন্টামিটারেই তার পোয়েমটা লিখেছেন, সেটা স্পষ্ট, ওকে। সেই জন্য তোমাকে স্যালটাকে কম জোর দিয়ে বলতে হবে, আনস্ট্রেস দিতে হবে এবং আইটাকে স্ট্রেস দিয়ে বলতে হবে। আশা করি তোমরা আয়াম্বিক পেন্টামিটারের ব্যাপারটা বুঝতে পেরেছো। সো এরপর লাস্ট যে প্রমিনেন্ট একটা ইম্পর্টেন্ট ফিচার্স আছে শেক্সপিয়ারের সনেটের, সেটা আমরা প্রায়ই দেখতে পাই, সেটা কি না ইউজ অফ ওয়ার্ডস। অর্থাৎ শেক্সপিয়ার তার কিন্তু সনেটে অন্য ধরনের ওয়ার্ড ইউজ করেছেন, যেটা কিন্তু আমাদের মডার্ন ইংলিশে সেগুলো আমরা ব্যবহার করি না। সেরকম কিছু ওয়ার্ড কি না, যেমন এখন আমরা যেটাকে হি বলি, যেমন হি মানে সে, তখন কিন্তু শেক্সপিয়ার হিটাকে এ হিসেবে ব্যবহার করতেন, হি বলতে এ হিসেবে ব্যবহার করতেন। ইফ যেটা বলি যদি, সেটা তিনি অ্যান বলতেন, ওকে। দেখো এখানে স্যালাই কম্পেয়ার দিয়ে পোয়েমটাতেই তোমরা দেখবে কম্পেয়ার দি মানে ইউ, ওকে। তখন শেক্সপিয়ার কিন্তু দি ব্যবহার করতেন, অর্থাৎ ইউ কিন্তু বলেননি, ওকে। আমরা মডার্ন ইংলিশে ইউ বলি, কিন্তু তখন তিনি দি বলতেন। ঠিক সেভাবে দাওটাও সেম, দাও মিনস ইয়োর, ওকে। কিন্তু তখনকার সময় দাওটা কিন্তু ব্যবহার প্রচলিত ছিল। ঠিক সেরকম আরও অনেক দেখো ওয়ার্ড আমি লিখেছি, যেমন আর্ট লিখেছি, আর্টটাকে যেটা মডার্ন ইংলিশে এখন আমরা আর বলি, অরটা এনিথিং বলি। অ্যান্ড কজেনটাকে টু চিট বলি। ড্যাম মানে মিস্ট্রিয়াস বা মাদার বা সিনিয়র ওমেনকে তিনি বোঝাতেন। ডস মানে ডুটা তিনি বোঝাচ্ছেন, ডথ মানে ডাস, এবং আর মিন্স বিফোরটাকে বোঝাচ্ছেন। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফেয়ার, অর্থাৎ শেক্সপিয়ার তখন বেশি কিন্তু তার সনেটে ফেয়ার কথাটা ইউজ করেছেন বিউটি, অর্থাৎ বিউটিকেই বোঝাতে। আমরা বিউটি বলি, কিন্তু তখন কিন্তু বিউটি বলতে শেক্সপিয়ার কিন্তু ফেয়ারটাই বুঝিয়েছেন, ওকে। অর্থাৎ এটা ফেয়ার হলো। এবং হ্যাথ অর্থাৎ তিনি আমরা যেটা হ্যাভ বলি, সেটা কিন্তু শেক্সপিয়ার হ্যাথ এবং হ্যাস্ট বলতেন, ওকে। এইগুলো হলো তার কিছু ওয়ার্ড যেগুলো তিনি তার সনেটে প্রায়ই ব্যবহার করেছেন। এবং তার যে কমেডি আছে, ট্র্যাজেডি, প্রত্যেকটা ড্রামাতেই কিন্তু এইসব আননোন ওয়ার্ড, অর্থাৎ শেক্সপিয়ারিয়ান ডেজের এই ওয়ার্ডগুলো প্রচলিত ছিল, সেই ওয়ার্ডগুলো কিন্তু তিনি ব্যবহার করেছেন। এই গেল শেক্সপিয়ারিয়ান সনেটের ফুল কনসেপ্ট। আমাদেরকে জানতে হবে যে উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন বা তিনি কিসের জন্য বেশি বিখ্যাত ছিলেন, এবং তিনি যে সনেট লিখেছেন সেই সনেটগুলো কতগুলো আর কি তিনি সনেট লিখেছেন সেগুলো সম্পর্কে জেনে নিই ফার্স্টে। সো উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ আ রিনাউন্ড ইংলিশ রেনেসাঁ পোয়েট। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন না, তিনি ইংরেজি সাহিত্যের নবজাগরণের সময়ের তিনি কবি ছিলেন। আর কি ছিলেন না প্লে রাইট অ্যান্ড অ্যাক্টর, অর্থাৎ নাট্যকার ছিলেন এবং অ্যাক্টর, অর্থাৎ তিনি যে নাটকগুলো লিখেছেন প্লেগুলো, সেই নাটকের কিন্তু তিনি অ্যাক্টর অর্থাৎ অভিনেতা ছিলেন। যে কোথায় বর্ন করেছিল দেখো লিখেছি যে বর্ন অন 23 এপ্রিল 1564 ইন স্ট্র্যাফোর্ড আপন অ্যাভন ইংল্যান্ড। অর্থাৎ তিনি 23 এপ্রিল 1564 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের স্ট্র্যাফোর্ড আপন অ্যাভনে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। তো শেক্সপিয়ার স্পেশালি ওয়েল নোন অ্যাজ আ সনেট রাইটার, অর্থাৎ শেক্সপিয়ার অনেক কিছুই, অর্থাৎ তিনি অনেক প্লে লিখেছেন, অনেক নাটক লিখেছেন, কমেডিস আছে, তার ট্র্যাজেডিস আছে, ট্র্যাজিকমেডি আছে, অনেক কিছু তিনি লিখেছেন। কিন্তু তিনি স্পেশালি ওয়েল নোন অ্যাজ এ সনেট রাইটার, কিন্তু আমাদের পুরো আর কি লিটারারি জগতে কিন্তু তিনি সনেট রাইটার হিসেবে বেশি বিবেচিত।
সো এরপর আমরা জেনে নিই যে তিনি কতগুলো সনেট লিখেছিলেন। দেখো আমি লিখেছি যে হি রোট 154 সনেট, অর্থাৎ তিনি টোটাল 154টি সনেট লিখেছেন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে আমি এখানে মেইন থিম অফ শেক্সপিয়ারিয়ান সনেট অর্থাৎ শেক্সপিয়ারের সনেটের মূল বিষয়বস্তুগুলো কী কী সেগুলো আমি এখানে পরপর লিখেছি। সো এগুলো আমরা ভালো করে জেনে নিই। সো দেখো ফার্স্টেই লিখেছি যে ভেরিয়াস থিম এক্সিস্ট ইন শেক্সপিয়ার্স সনেট সিকোয়েন্স, অর্থাৎ ভেরিয়াস মানে নানা ধরনের ভিন্ন ধরনের ভাব বা বিষয়বস্তু, এক্সিস্ট মানে আছে কোথায় না ইন শেক্সপিয়ার সনেট সিকোয়েন্স, অর্থাৎ শেক্সপিয়ারের যে সনেট সিকোয়েন্স বা সনেটের যে ক্রম বা ধারা, তিনি যে সনেটগুলো লিখেছেন পরপর, সেই প্রত্যেকটা সনেটেই কিন্তু ভেরিয়াস থিম, নানা রকমের থিম আছে। সেই থিমগুলো কী কী, সেই বিষয়বস্তুগুলো কী কী না সেই বিষয়বস্তুগুলো দেখো আমি পয়েন্ট অনুযায়ী লিখেছি। দেখো ফার্স্ট অফ অল লাভ ইজ সিন আস আ কমন থিম অ্যাজ ইট ওয়াজ ইন মেনি অফ এলিজাবেথিয়ান সনেট। তাহলে ফার্স্টে কি, এটার মানেটা কি না, ফার্স্ট অফ অল লাভ ইজ সিন অর্থাৎ ভালোবাসাটা ইজ সিন আস আ কমন থিম, অর্থাৎ লাভ হচ্ছে প্রত্যেকটা সনেটেরই একটা কমন থিম, অর্থাৎ প্রত্যেকটা সনেটেই লাভ থিমটা কিন্তু অবশ্যই তোমরা পাবে। এখানে কেন পাবে দেখো, কারণ এলিজাবেথ যে এরাটা ছিল সেই এরার সময় কিন্তু শেক্সপিয়ার বিলংস করতো এবং সেটা কিন্তু লাভের জন্য খুবই বিখ্যাত ছিল। তাই শেক্সপিয়ারের সনেটে লাভ যে থিমটা সেটা কিন্তু খুব কমন। ওকে, প্রত্যেকটা সনেটেই এই থিমটা তোমরা সবাই পাবে। দেখো তারপর আমি কি বলেছি যে ইন এডিশন শেক্সপিয়ার সনেট ফোকাস অন দ্য পাওয়ার অফ টাইম। ইন এডিশন মানে এর সংযুক্ত বস্তু বা এর লাভটা তো আছেই প্রত্যেকটা সনেটে, এছাড়াও তার সনেটের মধ্যে কি ফোকাস করে, কি তুলে ধরে না অন দ্য পাওয়ার অফ টাইম, না তার সনেটটা কিসের ওপর ফোকাস করে না পাওয়ার অফ টাইম, অর্থাৎ সময়ের যে শক্তি সেই শক্তির ওপরে এখানে কিন্তু ফোকাস করে। আর কি কিসের ওপর না অ্যান্ড হাউ টাইম ক্যান উইদার অ্যাওয়ে বিউটি। এখানে উইদার অ্যাওয়ে মানে দূরে নিয়ে চলে যাওয়া বা টেকেন অ্যাওয়ে অর্থাৎ কেড়ে নেওয়া বা নিয়ে নেওয়া, এটাকে এখানে বলা হয়েছে। সো হাউ টাইম, এখানে সময়ের যে শক্তিটা সেই শক্তিটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর হাউ টাইম ক্যান উইদার অ্যাওয়ে বিউটি, অর্থাৎ সময় কীভাবে মানুষের সৌন্দর্যটাকে কেড়ে নেয় সেটাকে কিন্তু তার সনেটের মধ্যে আমরা পাবো। সো দেখো ফার্স্টে আমরা পেলাম লাভ, যে লাভ হলো প্রত্যেকটা সনেটের তার মেইন থিম বা কমন থিম, এবং তার সাথে অর্থাৎ পাওয়ার অফ টাইম অর্থাৎ সময়ের যে শক্তিটা সেই শক্তিটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর এই শক্তিটা কিভাবে সময়টা মানুষের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে কিভাবে কেড়ে নিচ্ছে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। দেখো থার্ড পয়েন্টে কি বলেছি যে শেক্সপিয়ার সনেট অলসো ফোকাসেস অন দ্য শর্টনেস অফ লাইফ অ্যান্ড ফ্লিটিংনেস অফ বিউটি ওয়েজ টু অ্যাচিভ ইমর্টালিটি, অর্থাৎ এটার মানে কি না শেক্সপিয়ার সনেট অলসো ফোকাসেস, এটা আরও বেশি করে ফোকাস করে কিসের ওপর না অন দ্য শর্টনেস অফ লাইফ, অর্থাৎ এখানে শর্টনেস অফ লাইফ মানে মানুষের যে জীবনটা ছোট বা ক্ষণস্থায়ী বা শর্ট, এটাকে এখানে তুলে ধরা হয়েছে, বা মানুষের লাইফটা যে নশ্বর বা মরণশীল এটাকে এখানে তুলে ধরা হয়েছে। এবং ফ্লিটিংনেস অফ বিউটি, এবং মানুষের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটাও কিন্তু ক্ষণস্থায়ী। কিন্তু এখানে একটা চেঞ্জেস আছে, কীরকম চেঞ্জেস না এখানে শেক্সপিয়ার কিন্তু এখানে দেখো শর্টনেস অফ লাইফ আর ফ্লিটিংনেস অফ বিউটি এখানে হচ্ছে ঠিকই, কিন্তু এটার মাধ্যমেই তিনি কিন্তু ইমর্টালিটি অর্থাৎ ইটার্নিটি কিন্তু তার সনেটের মধ্যে খুঁজে নিয়েছেন। কিভাবে দেখো তিনি এটাও বলেছেন যে থ্রু হ্যাভিং চিলড্রেন অ্যান্ড রাইটিং অর বিইং রিটেন অ্যাবাউট ইন পোয়েট্রি, অর্থাৎ মানুষের যে শর্টনেস লাইফটা যতই শর্ট বা ছোট হোক বা নশ্বর বা মরণশীল হোক না কেন, বা বিউটিটা মানুষের যে সৌন্দর্য সেটা যতই ক্ষণস্থায়ী হোক না কেন, এটা কিন্তু থ্রু হ্যাভিং চিলড্রেন অর্থাৎ জেনারেশনের পরে জেনারেশন অর্থাৎ রিপ্রোডাকশনের ফলে সেই সৌন্দর্যটা কিন্তু তারা কিন্তু বয়ে নিয়ে যাবে। আর কিসের মাধ্যমে, আর একটা রাইটিং অর্থাৎ যেটা ভার্সের মধ্য দিয়ে লেখা থাকবে, অর্থাৎ কোনো একজনকার যে বিউটি সৌন্দর্যটা যদি আমরা পোয়েট্রির মাধ্যমে লিখে ফেলি সেটা কিন্তু সারা জীবন মানুষের এখানে থেকে যাবে, তাই এটা ইমর্টাল হবে অর্থাৎ ইমর্টালাইটস হয়ে যাবে। সেই জন্য এখানেই দেখো কবি যে সনেটগুলো লিখেছেন সেগুলো ফোকাসেস অন কিসের উপর ফোকাস করছে না শর্টনেস অফ লাইফ অ্যান্ড ফ্লিটিংনেস অফ বিউটি ওয়েজ টু অ্যাচিভ ইমর্টালিটি। দেখো ব্যাকেটে লিখে দিয়েছি থ্রু হ্যাভিং চিলড্রেন অ্যান্ড রাইটিং অর বিং রিটেন অ্যাবাউট ইন পোয়েট্রি। ওকে,
দেখো তারপরেই কিন্তু আমি এটা ভালো করে ইলাবোরেট করেছি। দেখো যে ইন মেনি অফ হিজ সনেট দ্যাট আর রিটেন টু আ ইয়াং ম্যান শেক্সপিয়ার দ্য ন্যারেটার। কী বলেছি না, তার বেশিরভাগই সনেট, তিনি যে সনেট লিখেছেন 154টি, সেই 154টি সনেটের কিন্তু 3টে ভাগ আছে এবং 3টে ভাগের মধ্যে বেশিরভাগটা অর্থাৎ 126টা যে সনেট আছে প্রথম পেজ, সেই প্রথম পেজে কিন্তু তিনি একজন ইয়াং ম্যানকে তুলনা করেছেন, সেই ইয়াং ম্যানের ওপরেই কিন্তু বেশি লিখেছেন। দেখো শেক্সপিয়ার কী বলেছেন, শেক্সপিয়ার দ্য ন্যারেটার ইজ ডেমনস্ট্রেটিং, অর্থাৎ এখানে প্রদর্শন করেছেন কি না, দ্য থিম অফ ইম্পর্টেন্স অফ রিপ্রোডাকশন। অর্থাৎ আমি দেখো বললাম যে জেনারেশন টু জেনারেশন অর্থাৎ প্রজনন অর্থাৎ নতুন কিছু তৈরি করার যে ভাব, সেটা কিন্তু এখানে তিনি তার সনেটের মধ্যে তুলে ধরেছেন। সে এখানে কি বলেছেন শেক্সপিয়ার না, হি অ্যাসার্টস দ্য ভ্যালু অফ ইটারনালাইজিং বিউটি থ্রু রিপ্রোডাকশন অ্যান্ড বাই পাসিং ইট ডাউন থ্রু জেনারেশন। অর্থাৎ এখানে যে মানুষের যে বিউটিটা, তার যে মূল্যটা, তিনি কিন্তু এখানে ইটারনালাইজিং অর্থাৎ এখানে অমরত্ব দান করেছেন। কিভাবে না, রিপ্রোডাকশান অর্থাৎ চাইল্ড বার্থ করে বা নতুন চিলড্রেন তৈরি করে বা নতুন সনেট তৈরি করে কিন্তু তিনি জেনারেশন টু জেনারেশন এই বিউটিটাকে ইটারনালাইজিং করার জন্যই কিন্তু তিনি এখানে রিপ্রোডাকশান কথাটা ইউজ করেছেন বা রিপ্রোডাকশান হিসেবে কিন্তু তুলে ধরেছেন। সো তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর একটা তোমরা পাবে শেক্সপিয়ারের যে সনেটগুলো আছে, সেই সনেটগুলো কি আরও অনেক কি তো তুলে ধরে না, শেক্সপিয়ার্স অলসো এম্ফেসাইজ দ্য লাস্ট অ্যান্ড ইনফিডিলিটি। অর্থাৎ তার সনেটেও কিন্তু আমরা লাস্ট অর্থাৎ লালসা বা ফিজিক্যাল যে অ্যাট্রাকশন, সেটাও কিন্তু আমরা এখানে পাবো। আর ইনফিডিলিটি মানে বিশ্বাসঘাতকতা, কাউকে বিশ্বাসঘাতক মানে বিশ্বাস হারানো কারোর কাছ থেকে বা বিশ্বাসঘাতক করা, এটাও কিন্তু আমরা তার সনেটের মধ্যে পাবো। আর হিজ সনেট ফোকাসেস অন ফিজিক্যাল বিউটি, তার সনেট কিন্তু এখানে ফিজিক্যাল বিউটি অর্থাৎ শারীরিক সৌন্দর্যের ওপরেই বেশি প্রকাশ করেছেন রেদার দেন ইন্টেলেকচুয়াল বিউটি, অর্থাৎ মনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য থেকে তিনি কিন্তু ফিজিক্যাল বিউটি শারীরিক সৌন্দর্যের ওপরেই বেশি ফোকাস করেছেন। কিন্তু এখানে ফিজিক্যাল বিউটি বলে শারীরিক সৌন্দর্য নয়, তিনি কিন্তু এখানে দেখবে যে ডার্ক লেডি আছে, সেখানে কিন্তু তিনি সেই মিস্ট্রেসের কিন্তু বেশিরভাগটাই ডিফেক্টটাই এই সনেটের মধ্য দিয়ে প্রকাশ করেছেন, অর্থাৎ ডিফেক্টটাই তিনি এখানে বেশি তুলে ধরেছেন। এখানে কিন্তু সনেট রাইটার হিসেবে কিন্তু শেক্সপিয়ার অন্য সব সনেট রাইটারের থেকে কিন্তু অর্থাৎ পেত্রাক, দান্তে, সিডনি এদের থেকে কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু আলাদা। অর্থাৎ তিনি কিন্তু এখানে গডেসকে এখানে তুলে ধরেননি, তিনি কিন্তু এখানে একজন যে লেডি, তার কিন্তু সৌন্দর্য যেটা রিয়েল অর্থাৎ ফিজিক্যাল যেটা রিয়েল অর্থাৎ তার যে ডিফেক্ট থাকে, সে যে অতটা সুন্দর নয়, সেগুলো কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু এখানে তুলে ধরেছেন। আশা করি তোমরা এই থিমগুলো বুঝতে পেরেছো। সো এখানে শেক্সপিয়ারের যে সনেটের মূল থিম, সেটা সাম আপ করলে এটাই হবে যে লাভ প্রত্যেকটা সনেটের মধ্যেই থাকবে এবং এখানে কিন্তু তার সনেটে পাওয়ার অফ টাইম অর্থাৎ সময়ের যে শক্তিটা, সেই শক্তি কিন্তু বিউটিটা যত সময় যাবে তত কিন্তু মানুষের সৌন্দর্য নষ্ট হয় এবং মানুষের জীবনটা নশ্বর এবং ক্ষণস্থায়ী হলেও কিন্তু শেক্সপিয়ারের সনেটগুলো কিন্তু তার যে লেখাটা সেটাকে ইমর্টালাইজ করেছে এবং ইটার্নিটি দিয়েছে। এটাই হচ্ছে তার সনেটের মূল থিম বা ভাব, এবং লাস্ট এবং ইনফিডিলিটিও অবশ্যই আসে তার সনেটের মধ্য দিয়ে। এগুলোই হলো তার সনেটের মূল বিষয়বস্তু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এরপরে আমরা যে শেক্সপিয়ারের সনেটগুলো যে অটোবায়োগ্রাফিক্যাল কিনা সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। দেখো আমি এখানে কোশ্চেন করেছি যে ইজ শেক্সপিয়ার্স সনেট অটোবায়োগ্রাফিক্যাল, অর্থাৎ শেক্সপিয়ারের সনেটগুলো কি অটোবায়োগ্রাফিক্যাল, অর্থাৎ তার কি নিজের স্বয়ংক্রিয় বা তার নিজের জীবনটাকে কি তিনি তার সনেটের মধ্যে কি প্রকাশ করেছেন। সো আমি এর উত্তরে কি বলবো যে ফাইনালি ইট ইজ নট নোন হোয়েদার দ্য সনেটস আর অটোবায়োগ্রাফিক্যাল অর পিওরলি ফিকশনাল। আমরা এটা জানি না যে শেক্সপিয়ারের সনেটগুলো তার স্বয়ংক্রিয়, তার পার্সোনাল লাইফ নিয়ে তিনি এখানে লিখেছেন, না এটা পিওরলি পুরো কমপ্লিটলি সম্পূর্ণভাবে ফিকশনাল বা কাল্পনিক বা মনগড়া, সেটা আমরা কিন্তু জানি না। কিন্তু শেক্সপিয়ার একটা ইন্টারভিউতে বা তার কোনো এক পত্রিকায় তিনি কিন্তু বলেছিলেন, কি বলেছিলেন যে দেখো আমি লিখেছি যে বাট শেক্সপিয়ার রোট সনেটস অনলি টু এক্সপ্রেস হিজ ইমোশন, অর্থাৎ তিনি তার ইমোশন, শেক্সপিয়ার তার ইমোশন, তার মনের যে ভাবটা, সেটাকে তিনি প্রকাশ করার জন্যই কিন্তু তিনি সনেটটা লিখেছেন। এবং শেক্সপিয়ার হিমসেলফ অটার্স, তিনি নিজে অ্যাসার্ট অর্থাৎ জোর দিয়ে বলেছেন বা আটার্স করেছেন, কি বলেছেন না আই রোট সনেটস বিকজ ইট ইজ আ কি টু এক্সপ্রেস মাই হার্ট, অর্থাৎ তিনি নিজেই কথা স্বীকার করেছেন যে
এই সনেটগুলো লেখার মাধ্যমে তিনি কি করছেন না, এটাই হচ্ছে সনেটগুলো লেখা হচ্ছে একটা কি, অর্থাৎ একটা চাবিকাঠি। কিসের চাবিকাঠি না, টু এক্সপ্রেস মাই হার্ট, অর্থাৎ শেক্সপিয়ারের নিজের যে হৃদয়, সেই হৃদয়টাকে এক্সপ্রেস অর্থাৎ সবার কাছে তুলে ধরার একমাত্র চাবিকাঠি হলো এই সনেটগুলো। অর্থাৎ এটা আমরাকে অটোবায়োগ্রাফিক্যাল বলতেও পারি, এটা আমরা অটোবায়োগ্রাফি অবশ্যই বলতে পারি, কারণ তিনি নিজেই এখানে বলেছেন যে ইট ইজ আ কি টু এক্সপ্রেস মাই হার্ট, অর্থাৎ তিনি তার জীবন নিয়ে যে এটাগুলো লেখেননি সেটা কিন্তু আমরা একেবারেই বাদ দিয়ে দিতে পারি না। ওকে, সো আমরা এরপর পাবলিকেশনগুলো জেনে নিই, যে শেক্সপিয়ারের সনেটগুলো কত সালে পাবলিশড হয়েছিল প্রথম, সেগুলো জেনে নিই। সো ফার্স্ট পাবলিকেশন দেখো আমি লিখেছি, Shakespeare's All Sonnets was published in 1609 in কোয়ার্টো বাই থমাস থর্পি। অর্থাৎ শেক্সপিয়ারের সব সনেটগুলো পাবলিশড হয়েছিল কত সালে না 1609 খ্রিস্টাব্দে থমাস থর্পির দ্বারা ইন এ কোয়ার্টো, অর্থাৎ কোয়ার্টোর মাধ্যমে কিন্তু থমাস থর্পি 1609 খ্রিস্টাব্দে পাবলিশড করেছিলেন। বাট ইন 1598 কিন্তু 1598 খ্রিস্টাব্দে ইন এ চ্যাপ্টার এন্টাইটেল আ কম্পারেটিভ ডিসকোর্স অফ আওয়ার ইংলিশ পোয়েট উইথ দ্য গ্রিক, ল্যাটিন অ্যান্ড ইতালিয়ান পোয়েটস, দেখো ব্যাকেটে লিখে দিয়েছি যে প্যালাডিস তামিয়া ফ্রান্সিস মিয়ার্স প্রোভাইডস ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট প্রিন্টেড অ্যাসেসমেন্ট অফ শেক্সপিয়ার্স প্লেস অ্যান্ড পোয়েট্রি। অর্থাৎ দেখো এখানে ফ্রান্সিস মিয়ার বলে একজন লেখক আছেন, যিনি প্যালাডিস তামিয়া বলে একটি পোর্স লিখেছিলেন। সেই পোর্সের একটি চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটার নাম হলো এ কম্পারেটিভ ডিসকোর্স অফ আওয়ার ইংলিশ পোয়েটস উইথ দ্য গ্রিক অ্যান্ড ল্যাটিন অ্যান্ড ইতালিয়ান পোয়েটস। এই বইটার মধ্যে কিন্তু ফ্রান্সিস মিয়ার প্রথম শেক্সপিয়ারের যে প্লেস এবং পোয়েট্রি, ফ্রান্সিস মিয়ারের যে পোর্স রয়েছে সেই পোর্সের মধ্যে কিন্তু আমরা শেক্সপিয়ারের সনেটের কিন্তু প্রথম যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবি কিন্তু আমরা পেয়েছি, যেটা তিনি 1598 খ্রিস্টাব্দে আমাদের সামনে তুলে ধরেন। সো মিয়ার ইজ দ্য ফার্স্ট অথার টু মেনশন শেক্সপিয়ার অ্যাজ এ রাইটার অফ সনেট। অর্থাৎ মিয়ার, সো ফ্রান্সিস মিয়ার ছিলেন প্রথম লেখক যে কি করেছেন না টু মেনশন শেক্সপিয়ার, অর্থাৎ শেক্সপিয়ারকে তুলে ধরেছেন অ্যাজ এ রাইটার অফ সনেট, অর্থাৎ সনেট রাইটার হিসেবে তিনি প্রথম আমাদের এখানে তুলে ধরেছেন। অর্থাৎ আমরা যে এখানে ফার্স্ট কোয়ার্টো যেটা আমরা বলি যে 1609 খ্রিস্টাব্দে থমাস থর্পি ফার্স্টে কিন্তু তিনি মানে পাবলিকেশন করেছেন ফার্স্টে শেক্সপিয়ারের সনেটগুলো, সেটা কিন্তু নয়, এখানে কিন্তু ফ্রান্সিস মেয়ার হবে, যিনি 1598 খ্রিস্টাব্দে তার কোর্স ছিল যেটা প্যালাডিস তামিয়া নাম, সেখানের কিন্তু সেই বইয়ের মধ্যে শেক্সপিয়ারের যে প্লেস এবং পোয়েট্রি তার যে সনেটগুলো সেগুলো কিন্তু আগেই তুলে ধরেছেন। দেখো আমি কি লিখেছি যে ফ্রান্সিস মিয়ার্স পোর্স অর্থাৎ প্যালাডিস তামিয়া অলসো ইন্ডিকেটস দ্যাট শেক্সপিয়ার সনেটস ওয়ার অলরেডি সার্কুলেটিং ইন ম্যানুস্ক্রিপ্ট আর ডিকেড বিফোর দে ওয়ার প্রিন্টেড ইন 1609। অর্থাৎ এই যে শেক্সপিয়ারের যে সনেটগুলো সেগুলো কিন্তু একটা ম্যানুস্ক্রিপ্টের মধ্যে ডিকেড অর্থাৎ ক্ষয় মানে অধক্ষয় হয়ে কিন্তু এই মিয়ার্সের পোর্সের মধ্যে ছিল। ওকে, এই যখন আর কি কোয়ার্টোর মধ্যে প্রিন্ট হয়েছে 1609, তার আগেই কিন্তু আমরা এই ফ্রান্সিস মিয়ার্সের ম্যানুস্ক্রিপ্টের মধ্যে কিন্তু আমরা এটা পেয়ে যাই, অর্থাৎ প্যালাডিস তামিয়ার মধ্যে কিন্তু এই ম্যানুস্ক্রিপ্টটা ডিকেড অবস্থায় আমরা কিন্তু আগেই পেয়ে যাই। সো সেই জন্য আমরা কিন্তু এখানে থমাস থর্পি যে ফার্স্ট সনেটগুলো পাবলিকেশন করেছে সেটা নয়, ফ্রান্সিস মিয়ার হচ্ছে ফার্স্ট সনেট পাবলিকেশন। ওকে, এটাই হবে। সো এরপর আমরা শেক্সপিয়ারের সনেট ডিভিশন অর্থাৎ শেক্সপিয়ার তার সনেটগুলো কটা ভাগে ভাগ করেছেন সেগুলো জেনে নিই। সো শেক্সপিয়ার রোট 154 সনেট, বা শেক্সপিয়ার সনেট ডিভাইডেড ইন্টু 3 পেজ, অর্থাৎ শেক্সপিয়ার কিন্তু টোটাল 154টি সনেট লিখেছেন, কিন্তু সেই সনেটগুলোকে 3টি ভাগে ভাগ করেছেন। সো ফার্স্ট পেজ বিগিন উইথ, অর্থাৎ প্রথম পেজটা কোথায় বিগিন হচ্ছে না সনেট নাম্বার 1 অ্যান্ড এন্ড উইথ সনেট নাম্বার 126, অর্থাৎ ফার্স্ট যে পেজটা সেই পেজটা হচ্ছে সনেট নাম্বার 1 থেকে সনেট নাম্বার 126 অবধি, এবং সেকেন্ড যে পেজটা সেটা সেকেন্ড পেজ বিগিন উইথ সনেট 127 অ্যান্ড এন্ড উইথ সনেট 152। ওকে, অর্থাৎ সেকেন্ড পেজটা হচ্ছে 127 থেকে 152 অবধি। সো 153 আর 54টা হলো থার্ড পেজের মধ্যে পড়ছে, সেই থার্ড পেজে দুটো সনেট পড়ছে। সো
এরপর আমরা দেখো এটা তো বুঝতেই পারলে যে তিনটে ফেজ আছে এবং তিনটে ফেজে সনেট ফার্স্ট ফেজ যেটা সেই ফার্স্ট ফেজ কিন্তু সনেট নাম্বার 1 থেকে সনেট নাম্বার 126 অবধি। সেকেন্ড যে ফেজটা সেই সেকেন্ড ফেজটা হচ্ছে সনেট নাম্বার 127 টু সনেট নাম্বার 152 এবং থার্ড যে ফেজটা সেই থার্ড ফেজটা হচ্ছে 153 টু 154। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো এই সনেটের মধ্যে কাকে ডেডিকেট করেছে অর্থাৎ কাকে ডেডিকেট করে লিখেছে সেগুলো সম্পর্কে জেনে নিই। So Shakespeare wrote 154 sonnet and divided them into three phases. First phase consisting 126 সনেট, অর্থাৎ প্রথম যে ফেজটা সেই ফেজটা কিন্তু 126 সনেট অর্থাৎ 126টি কিন্তু সনেট আছে। এবং ফার্স্ট ফেজ অ্যাড্রেসেস আ ইয়াং হ্যান্ডসাম ইউথ, দ্য পোয়েটস ফেয়ার ফ্রেন্ড অ্যান্ড প্যাট্রন। অর্থাৎ প্রথম যে ফেজটা আছে সেই প্রথম ফেজটা কিন্তু এখানে কাকে অ্যাড্রেস করেছেন না ইয়াং হ্যান্ডসাম ইউথ, একজন ইয়াং হ্যান্ডসাম ইউথকে তুলে ধরেছে বা অ্যাড্রেস করেছে। সে কে না দ্য পোয়েটস ফেয়ার ফ্রেন্ড অ্যান্ড পেট্রন, অর্থাৎ এই যে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু ফেয়ার বিউটিফুল একজন হচ্ছে বন্ধু এবং পেট্রন ওদের পৃষ্ঠপোষক। ওকে, সো ফার্স্ট ফেজটা, সো সাম ক্রিটিক্স ওপাইন্স দ্যাট Shakespeare here addresses to his friend William Herbert, who is the third Earl of Pembroke, অর্থাৎ উইলিয়াম হারবার্টকে অর্থাৎ WH, যাকে আমরা মিস্টার WH বলবো, সে তিনি কে না দ্য থার্ড আর্ল অফ পেমব্রোক, তার যে ফেয়ার ফ্রেন্ড এবং প্যাট্রন, সেই ফেয়ার ফ্রেন্ড এবং প্যাট্রন কে না উইলিয়াম হারবার্ট একজন। ওকে, এবং সেকেন্ডলি হলো হেনরি রিওথেসলি, অর্থাৎ হেনরি রিওথেসলি হলো আরেকজন তার ফ্রেন্ড, তাকেও তিনি তার সনেটের মধ্যে তুলে ধরেছেন। সে কে না আর্ল অফ সাউথহ্যাম্পটন, অর্থাৎ সাউথহ্যাম্পটনের তিনি আর্ল বা কিং। ওকে, এবং মেনি ক্রিটিক্স অপাইন্স দ্যাট WH ইজ হিমসেলফ, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার নিজেকেই কিন্তু তার সনেটের মধ্যে এখানে তুলে ধরেছেন। অর্থাৎ শেক্সপিয়ারের সনেটে তার যতগুলো সনেট আছে ফার্স্ট যে ফেজ 126 কিন্তু তিনি তার ফেয়ার ফ্রেন্ড এবং পেট্রনকে তিনি তুলনা করেছেন বা এখানে তুলে ধরেছেন তার সনেটগুলোর মধ্য দিয়ে। সেই ফ্রেন্ডগুলোর মধ্যে কে না উইলিয়াম হারবার্ট হলেন একজন, যার প্রতিচ্ছবি কিন্তু তার সনেটের মধ্যে পেয়েছি আমরা, এবং সেটা হেনরি রিওথেসলিও বটে। কিন্তু এখানে উইলিয়াম হিমসেলফ অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার হিমসেলফ কিন্তু তিনি এখানে নিজেকেই তুলনা করেও লিখেছেন। ওকে, সো এটাকে আমরা বাদ দিতে পারি না, কারণ যখন দেখবে যে মিস্টার HW এবং WH হলে উইলিয়াম হিমসেলফ, অর্থাৎ উইলিয়াম নিজেকেই কিন্তু এখানে তুলনা করেছেন বা নিজেকেই অ্যাড্রেস করে এখানে লিখেছেন। সো যাই হোক, সনেট নাম্বার 1 থেকে যে 17 নম্বর সনেট আছে সেই সনেটটাকে দেখো আমি লিখেছি যে এটাকে প্রক্রিয়েশন সনেট বলে, এবং সনেট নাম্বার 1টাকে স্পেশালি নোন অ্যাজ নার্সিসিজম সনেট, অর্থাৎ নার্সিসিজম অর্থাৎ নিজের প্রতি যে আত্মপ্রেম বা ভাব যে প্রথম যে সনেটটা সেটার মধ্যে কিন্তু এটা আমরা পাবো, এবং এই সনেটটাকে সেই জন্য আমরা নার্সিসিজম সনেট বলবো। এবং সনেট নাম্বার 17, 18 এবং 19 অর্থাৎ 17, 18 এবং 19 যে নাম্বার যে সনেটটা আছে সেটা কি দেখো বলেছি যে টেল ওয়ান মোটিভ, অর্থাৎ এটার একটাই বৈশিষ্ট্য বা একটাই ভাব প্রকাশ করে না কি না লাইফ ইজ মর্টাল, মানুষের যে জীবনটা সেই জীবনটা কিন্তু নশ্বর, মর্টাল বা মরণশীল। ওকে, নশ্বর বা মরণশীল, বাট ইট ক্যান বি ইমর্টালাইজ বাই ভার্স, অর্থাৎ মানুষের জীবনটা মর্টাল নশ্বর বা মরণশীল, মানুষ একবার জন্ম হলে সে তার মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু ইট ক্যান বি ইমর্টালাইজ। কিন্তু শেক্সপিয়ারের সনেটে আমরা কি পাচ্ছি না এটাকে কিন্তু ইট ক্যান বি ইমর্টালাইজ, এটাকে কিন্তু অবশ্যই ইমর্টালাইজ অর্থাৎ অমরত্ব দান করা যেতে পারে কিসের মাধ্যমে না বাই ভার্স, অর্থাৎ তার সনেটগুলির মধ্য দিয়ে। সাচ সনেট আর বেসড অন প্রক্রিয়েশন সনেট, এই সনেটগুলোই কিন্তু প্রক্রিয়েশন সনেট নামে পরিচিত। ওকে, আশা করি তোমরা ফার্স্ট পেজটা বুঝতে পেরেছো যে ফার্স্ট পেজে কাকে তো অ্যাড্রেস করেছেন বলে সবই বুঝতে পেরেছো। সো আমরা এরপর সেকেন্ড পেজে যাই। সো সেকেন্ড পেজটা কনসিস্টিং হয়েছে কোটা না টোটাল 25 সনেট, আমরা এখানে 25টা সনেট পাবো, কিন্তু এই সনেটটা এক্সিস্টিং করছে কত দূর অবধি না সনেট নাম্বার 127 থেকে সনেট নাম্বার 152। সো এই সনেটগুলো কাকে ডেডিকেট করেছেন, এই সনেটগুলো সব কিন্তু একজন ইয়াং ডার্ক লেডিকে তুলনা করেছেন বা অ্যাড্রেস করে লিখেছেন। সেই ডার্ক লেডিগুলো কে কে সেগুলো আমরা জেনে নিই। যে 1 নম্বরও হলো মেরি ফিটন,
অর্থাৎ মেরি ফিটন কে ছিলেন না কুইন এলিজাবেথ মেড সার্ভেন্ট, অর্থাৎ কুইন যে এলিজাবেথ যে ছিল শেক্সপিয়ারের যে এরাতে বিলংস করতো এলিজাবেথিয়ান এরা, সেই কুইন এলিজাবেথের মেড সার্ভেন্ট কিন্তু ছিল এই মেরি ফিটন। আর সবথেকে ভালো একটা উদাহরণ কী হবে না WH অর্থাৎ উইলিয়াম যে হারবার্ট ছিলেন, অর্থাৎ শেক্সপিয়ারের যে ফেয়ার ফ্রেন্ড উইলিয়াম হারবার্ট, যিনি থার্ড আর্ল অফ পেমব্রোক ছিলেন, তার মিস্ট্রেস কিন্তু ছিলেন এই মেরি ফিটন। অর্থাৎ শেক্সপিয়ার কিন্তু তার সনেটে সনেট নাম্বার 127 থেকে সনেট নাম্বার 152 অবধি কিন্তু এই মেরি ফিটন অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার যে ফেয়ার ফ্রেন্ড উইলিয়াম হারবার্ট তার কিন্তু মিস্ট্রেসকে এখানে তুলে ধরেছেন। ওকে, মেরি ফিটনের এখানে কিন্তু তিনি ডার্ক লেডি হিসেবে বিবেচিত করেছেন। আর কাকে বিবেচিত করেছেন না মিসেস জেনিথ ডেভিরেন্ট, অর্থাৎ উইলিয়াম ডেভিরেন্টস মাদার, অর্থাৎ উইলিয়াম ডেভিরেন্টসের মাদারকেও কিন্তু এখানে তুলে ধরেছেন। তো এই উইলিয়াম ডেভিরেন্ট একজন রেনেসা পোয়েট ছিলেন ইংল্যান্ডের, অর্থাৎ যে নিজেকে কি না লিটারেরি নিজেকে কি বলতেন না সন অফ শেক্সপিয়ার, অর্থাৎ শেক্সপিয়ারের সনেট হিসেবে বিবেচিত করতেন। এবং এটা নাকি জানি না এটা কি সত্য না মিথ্যা, কিন্তু এটা ইললেজিমেট অর্থাৎ সবাই কিন্তু এটা ইললেজিমেট অর্থাৎ শেক্সপিয়ারের জারজ সন্তান হিসেবে তাকে বিবেচিত করেছেন। সেই জন্য এখানে দেখো মিসেস জেনিথ ডেভিরেন্টের যে হাজব্যান্ড তার নাম কিন্তু জন ডেভিরেন্ট ছিল। কিন্তু এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে খ্রিশ্চানিটিতে দেখবে যে আগে ছিল যে বাবার নাম ফার্স্ট যে নাম সেই নাম অনুযায়ী ছেলের নাম রাখা হবে, কিন্তু এখানে কিন্তু জন জেনিথের যে হাজব্যান্ড ছিল তার নাম কিন্তু ছিল জন ডেভিরেন্ট, কিন্তু এখানে কিন্তু উইলিয়াম ডেভিরেন্ট রাখা হয়েছে। সো এখানে কিন্তু এটা ইলেজিমেট সন হিসেবে আমরা এখানে ডেভিরেন্টকে বলতে পারি, বা লিটারেরি এখানে কিন্তু শেক্সপিয়ারের সন হিসেবেই কিন্তু তিনি বিবেচিত। সেই জন্য এখানে কিন্তু যাই হোক তো জানার আমাদের কোনো প্রয়োজন নেই। এখানে জেনে রাখো যে মেরি ফিটন ছিলেন একজন লেডি যাকে ডার্ক লেডি হিসেবে শেক্সপিয়ার বিবেচিত করেন। সেকেন্ড যিনি ছিলেন তিনি হলেন মিসেস জেনিথ ডেভিরেন্ট, আর থার্ড যিনি হলেন তিনি হয়েছে লুসি মার্গান। ওকে, আশা করি তোমরা ডার্ক লেডির ব্যাপারটা বুঝতে পেরেছো। তিনি আরও অনেককেই তুলনা করেছেন বা উৎসর্গ করেছেন তার সনেটের মধ্যে, কিন্তু আমি মেন যেগুলো সেগুলো আমি তোমাদেরকে বললাম। এবার থার্ড পেজ যেটা, সেই থার্ড পেজটা হলো সনেট নাম্বার 153 এবং 154। সো এই দুটো সনেট কাকে সম্বোধন করেছেন না ব্লাইন্ড কিউপিড, অর্থাৎ যিনি রোমান গড অফ লাভ ছিলেন, অর্থাৎ ভালোবাসার যে দেবতা ছিলেন। সো এই দুটো সনেটকে আমরা সেই জন্য ব্লাইন্ড কিউপিডকে অ্যাড্রেস করে বলেছেন, তাই এই দুটো সনেটকে কিন্তু আমরা কিউপিড সনেট বা লাভ সনেট হিসেবে আমরা জানবো। আর এই সনেটটা কি ডেডিকেট করছে না ইট ইজ আ ডেডিকেট টু লাভ অ্যান্ড গড, যেটা হচ্ছে লাভ ভালোবাসা এবং ভগবানকে এখানে তুলে ধরেছে, হুইচ এক্সপ্রেস কার্নাল অ্যান্ড সেক্সুয়াল ডিজায়ার, অর্থাৎ যেটা এখানে কিন্তু দৈহিক এবং সেক্সুয়াল যে ডিজায়ার সেই ডিজায়ারকে কিন্তু এই দুটো সনেট কিন্তু তুলনা করেছে। সো আশা করি তোমরা সবাই এই শেক্সপিয়ারের যে সনেটের মূল থিমটা বা মেইন থিম সেই থিমটা বুঝতে পেরেছো, এবং শেক্সপিয়ার সনেটের যে ডিভিশনগুলো সেই ডিভিশনগুলোও বুঝতে পেরেছো। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।